আমার একটি ভয় হচ্ছে দক্ষিণপন্থার শক্তি অনেক ধরনের সেটা কি খুব খারাপ সমাজের জন্য? আমাদের রাজনীতির যেটা একটা চরিত্র সেটা হচ্ছে আপনার কাছে এসে অ্যাকাউন্টেবল না। বাংলাদেশে কিন্তু শেষ সরকারটা পড়ে গেছে এই কর্মসংস্থানের এই ইস্যুতে না নিশ্চয়তার দাবি ইস্যু দিয়েই শুরু। এই যে, কয়েক মাস আগে পর্যন্ত আমি এরকম ভাবতাম। আজকে আমার মনে হচ্ছে যে ঐক্যের প্রতীক হওয়ার অবস্থায় উনি নাই বা তার দল নাই এবং বাংলাদেশও নাই। দায় তো তারেক রহমানের ওপরেও বর্তায়। দেখুন, আমি বিএনপির ব্যাপারে বলবো বা তারেক রহমানের ব্যাপারে একটা অপূর্ব সুযোগ তাদের এসছে। হ্যাঁ, মানে সেটাই আমি বলছিলাম যে তাহলে ভারতের নেক্সট ফ্রেন্ড কারা হবে? এটি কিন্তু একটা এখন মানে ওপেন স্লেট। উনি যা ড্র করবেন এটাই তার পুঁজি। মানে আমি খুব না ডট কানেক্ট করতে পারি না, কিন্তু এই ডটগুলো কি আসলে কানেক্ট করার কোনো সুযোগ আছে? আমি বলবো এটা তার ১ নাম্বার চ্যালেঞ্জ। মানে উনি নিজেকে প্রস্তুত করেছেন গত ১৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। বাংলাদেশ ভীষণভাবে উদ্দীপ্ত হয়ে আছে। বাংলাদেশের মানুষ, একজন মানুষ আসছেন প্রায় ১৭ বছর পর বাংলাদেশে। তিনি একটি রাজনৈতিক দলের নেতা। কিন্তু আমার ধারণা বাংলাদেশের সব মানুষের নজর এখন এই দিকে যে এই মানুষটা আসার পরে কী হবে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি আসছেন। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আশরাফ কায়সার ভাইকে। আশরাফ কায়সার একজন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ আশরাফ ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি যেটা শুরুতেই বলছিলাম যে বাংলাদেশ খুব উদ্দীপ্ত হয়ে আছে। অন্তত ঢাকায় আমি আজকে বাসা থেকে অফিস পর্যন্ত আসতে দেখছিলাম যে রাস্তার দুপাশে ব্যানার ফেস্টুন এসে যাচ্ছে, প্রচুর মানুষের মানে উৎসাহী। তারা মূলত বিএনপির সমর্থক নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে। বিপুল জনসমাগমের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। মানে এই যে উদ্দীপনা, মানে আপনার বিশ্লেষণ কি বলে? এই উদ্দীপনাটা কি স্রেফ তারেক রহমান আসছে নাকি এর পেছনে আরো অনেক কিছু আছে? আমার মনে হয় যে তারেক রহমানের ফিরে আসা ১৭ বছর পরে এটি তো একটি ঘটনা বটেই। কেননা আপনি জানেন তার চলে যাওয়াটাও ঘটনাবহুল ছিল এবং কী শর্তে গেছেন, কেন গেছেন, কোথায় মুচলেকা দিয়েছেন, বিএনপির ভবিষ্যৎ কী ইত্যাদি ইত্যাদি তখন আলোচনা হয়েছিল। এখন যখন উনি ফিরে আসছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘটনাবহুল রাজনৈতিক সময়ে উনি ফিরে আসছেন। কেননা মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের সমর্থকরা নেই। কিন্তু রাজনীতির মাঠ তো শূন্য থাকে না। আমরা এখানে অন্য অন্য রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলোকে যথেষ্ট তৎপর, সোচ্চার এবং কখনো কখনো বিতর্কিতভাবে সোচ্চার হতে দেখছি। এই অবস্থায় তারেক রহমান বাংলাদেশে ফেরত এসছেন। আমরা তার আশা নিয়ে অনেক ধরনের কথা শুনেছি, কেন আসেন না, কী সমস্যা। বিএনপি থেকেও খুব ভালো উত্তর পাইনি। তারেক রহমানের শেষ একটা ফেসবুক পোস্ট আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছিল। তার মাকে নিয়ে যেটা লিখেছিল না, বিষয়টা। বলেছিল যে সিদ্ধান্তটি আমার একার নয়। হ্যাঁ। তখন আমাদের মনে হয়েছিল যে এই সিদ্ধান্তের পেছনে আর কারা জড়িত আছেন বা কোন কোন কন্ডিশন আছে। কেননা উনি তো দেশনায়ক হতে চান, উনি তো বিএনপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। কাজেই বাংলাদেশ চালাবেন যিনি, তিনি যদি ফিরে আসার সিদ্ধান্ত একা নিতে না পারেন তাহলে দেশের যখন দায়িত্ব উনি পান, যদি পান, তাহলে কি করে বাংলাদেশকে পরিচালনা এই করবেন? প্রশ্নগুলোর উত্তর কি পেয়েছেন আপনি কখনো? এই প্রশ্নগুলোর উত্তর পাইনি। আমাদের রাজনীতির যেটা একটা চরিত্র সেটা হচ্ছে আপনার কাছে এসে অ্যাকাউন্টেবল না এবং আপনাকে একটা গিমিকের মধ্যে নিয়ে গিয়ে ভোটের ভেতর দিয়ে চমক তৈরি করে তারা শাসন ক্ষমতাটা নিতে চায়। কিন্তু জনগণের কাছে আপনার যে জবাবদিহি করার আগে আপনি আমার ভোট চাচ্ছেন, কিন্তু তার আগে আপনি আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। এই কালচার বাংলাদেশে এখনও ঢোকে নাই। তো আজকে তার ফিরে আসা এটি মনে হচ্ছে যে অনেক প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে। নতুন অনেক কিছু চ্যালেঞ্জ বলি, সম্ভাবনা বলি, সেগুলাকে কতটা মোকাবেলা করবেন বা বাস্তবায়ন করবেন তার উত্তর আমাদের পেতে সহযোগিতা হবে। আমি যদি একটু বিএনপির দিকে তাকাই, তাকে বিএনপির নেতৃত্বের হাল ধরতে হবে সশরীরে। এতদিন উনি তো অনেকদিন ধরে ধরেই আছেন, উনি হ্যাঁ, তো চালাচ্ছেন। ধরে আছেন। আমরা প্রায় বলি উনি রিমোট কন্ট্রোলে কাজ করছিলেন অথবা রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন উনি বাস্তবে হতে হবে এবং আপনি একটি নির্বাচন তাকে মোকাবেলা করতে হবে, যেই নির্বাচনে তার প্রতিপক্ষরা যথেষ্টভাবে শক্তিশালী বলে আমার এখন মনে হচ্ছে। সেই জায়গাটা আমরা আরেকটু পরে আসছি। তার আগে আমি একটু জানতে চাই যে বাংলাদেশে অনেকেই বলেন যে বাংলাদেশে এমনি বিভেদের রাজনীতি, মানুষ বিভক্ত এবং গত ১.৫-২ বছরে সেই বিভক্তি মনে হয় একটা চরম আকার ধারণ করেছে। সাংস্কৃতিক বিভক্তির কথা বলা হচ্ছে। এক ধরনের ধর্মীয় বিভক্তিও তৈরি হয়েছে। তো এই অনেকেই বলছেন যে এই বিভক্তির যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তারেক রহমান হয়তো একটা ঐক্যের প্রতীক হয়ে আসবেন। সেইটা আপনার কি মনে হয় যে উনি ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারবেন?
আম কয়েক মাস আগে পর্যন্ত আমি এরকম ভাবতাম। আজকে আমার মনে হচ্ছে যে ঐক্যের প্রতীক হওয়ার অবস্থায় উনি নাই বা তার দল নাই এবং বাংলাদেশও নাই। কেন? আমি বলি আপনাকে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশকে উনি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি বলে ভাগ করেছিলেন। তাতে তার রাজনৈতিক কিছু সুবিধা সুবিধা হয়তো হয়েছে। পেয়েছিলেন। রাষ্ট্রের জন্য ভালো হয়নি, জনগণের জন্য তো হয়ইনি। যে দেশটি ৫৩-৫৪ বছর আগে স্বাধীন হয়েছে, তার বিপক্ষ শক্তি অবশ্যই বাজারে আছে। কিন্তু সেটাকে এত হাইলাইট করা হয়েছিল তার রাজনৈতিক স্বার্থের জন্য। আজকের বিভক্তিটা কিন্তু আরও ভয়ঙ্কর। আজকের বিভক্তিটি কালচারাল এবং যেখানে আপনাকে বলা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা দক্ষিণপন্থী গোষ্ঠী, তাদের ভেতরে স্বাধীনতা বিরোধী চক্র রয়েছে। তারা চেষ্টা করছে বাংলাদেশের ধর্মীয় আবরণে ঢেকে দিতে এবং তারা আগামী নির্বাচনটিকে বেছে নিচ্ছে তাদের প্রতি জনসমর্থন বোঝাতে। আপনি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা কখনো কল্পনাও করিনি, সেখানে জামাতের ইসলামী ছাত্র শিবির বিজয় হয়েছে। সমাজে অনেক জায়গায়, নীতি নির্ধারণী জায়গায়, এমনকি মাঠ পর্যায়ে আমরা দক্ষিণপন্থীদের এক ধরনের সেটা প্রভাব কি খুব দেখতে। খারাপ সমাজের জন্য? আমি বলবো, আমি একজন ব্যক্তি যিনি রাজনীতিতে ধর্মের প্রভাব কম দেখতে চাই। কেননা আপনি যখনই ধর্মের প্রভাবে রাজনীতিকে প্রভাবিত করতে পারেন, তার সাথে মানানসই আর কিছুই থাকে না। আপনি বিজেপির দিকে তাকান, ভারতে একসময় পার্লামেন্টে ২টি সিট পেয়েছিল, পরবর্তীতে সরকার গঠন করেছে, ১০ বছর ধরে টানা শাসন করছে। ধর্মকে আপনি ব্যবহার করবেন কিনা, স্পেশালি বাংলাদেশের মতো ধর্মপ্রাণ একটি দেশ, যেখানে হয়তো মানুষের শিক্ষা দীক্ষা অত বেশি নাই, সেটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যেই মাসে আমরা আজকে কথা বলছি, এই মাসে যখন কেউ মুক্তিযুদ্ধ নিয়ে বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এবং বলে যে যারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় যুক্ত ছিল তারা কেউ কেউ বলে তারাও মুক্তিযোদ্ধা, তখন আমার মনে হয় যে বাংলাদেশের মৌল চেতনা, মৌল পরিচয় নিয়ে একটা ষড়যন্ত্রের ফাঁদে বাংলাদেশ পড়ে গেল। মানে এই আপনার যে কথায় মানে দক্ষিণ পন্থার কি উত্থান ঠিকঠাক হয়ে গেছে? কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর কথা বলছিলেন, জাকসুর কথা বলছিলেন। মানে এইটা কি আমাদের সার্বিক সমাজের চরিত্র কি এখন ওরকম হয়ে গেছে যে সবাই দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে গেছে বা যাবে? আমার একটি ভয় হচ্ছে, দক্ষিণপন্থার শক্তি অনেক। তারা গত ১৬ মাসে রাজনীতিটি যদি কেউ করে থাকেন, তারা করেছেন। বিএনপিকে আমরা ১৬ মাসে কোনো রাজনৈতিক দল হিসাবে গোছানো দেখিনি। তাদেরকে মনে হয়েছে তারা পুরনো রাজনীতির ধারণ করছেন। তারা তারেক রহমান অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন লন্ডন থেকে। তার ছায়া বা প্রতিচ্ছায়া আমরা তার দলের ভেতরে বা কর্মকাণ্ডে অতটা দেখতে পাইনি। এখন কি আশা করা যায় উনি আসছেন সেইটা দেখা আমি যাবে, একটা মোমেন্টাম আশাবাদী। তৈরি হবে? উনি দূরে বসে রিমোট কন্ট্রোল বলছিলেন, রিমোট কন্ট্রোল চেপে দল চালাচ্ছিলেন। কিন্তু এখন তো উনি সশরীরে এখানে চলে আসছেন। এখন কি আ একটা মোমেন্টাম তো তৈরি হয়ে গেছে, সেটা ধরে রাখা এবং এই যে আপনি যেটা বললেন যে রাজনৈতিক তাদের যে চর্চা সেটার পরিবর্তন আনা, সেটা কি তার পক্ষে সম্ভব হবে? আমি আশাবাদী এবং তাকে এটা করতেই হবে। দুটি কারণে করতে হবে। দেখেন, এটা যদি শুধু বিএনপির কারণে করতে হতো, তাহলে আমি এত জোর দিয়ে বলতাম না। এই মুহূর্তে দেশের জন্যও করতে হবে। কেননা বাংলাদেশে বিএনপি বিজয়ী হয়ে একটা মধ্যপন্থী দল, সবাইকে অ্যাকোমোডেট করেন, ইনক্লুসিভ দল, এরকম দলের এখন রাজনীতিতে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি যদি স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ দক্ষিণপন্থীদের পাশ কাটিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিতে চান, আমার ধারণা এই মুহূর্তে প্রধানতম বিকল্প হচ্ছে বিএনপি এবং তার নেতৃত্ব তারেক রহমান। তার একটি সুবিধা হচ্ছে তিনি অপেক্ষাকৃত তরুণ, তিনি ১৭ বছর বাইরে ছিলেন এবং তার দল যথেষ্টভাবে প্রভাবশালী বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু আমি যেটি দেখতে পাচ্ছি না, সেটি হচ্ছে যে তাদের রাজনীতি কোথায়, তাদের ভিশন কোথায়, বাংলাদেশের যে মৌলিক সমস্যাগুলো তাদেরকে মোকাবেলা করতে হবে ক্ষমতায় গেলে এবং অনেকটা না গেলেও, সেই জায়গাগুলোতে আমরা বিএনপির কোনো স্ট্যান্ড কিন্তু এখনও পরিষ্কার দেখতে পাই না। তারা কথা কিন্তু হলেই। ওনাদের একটা জিনিস তো আছে, ৩১ দফার রূপরেখা, এবং আমি সেটা পড়ে যেটা বুঝেছি, ওনারা আগামী দিনে দেশের ঠিক চরিত্রটা কি ঠিক করতে চান ওটা মোটামুটি মোটা দাগে ওখানে একটা রূপরেখা আসলেই পাওয়া যায়। তো সেটা কি আপনি বাদ রাখছেন? না, আমি ৩১ দফার ঘোষণার দিনও ছিলাম। পরবর্তীতে গত ১৬ মাসে তারা অনেকভাবে বলেছেন। আজকে আপনি অন্তত ঢাকা শহরে প্ল্যাকার্ড, ফেস্টুনেও ৩১ দফাকেই তারা হাইলাইট করেছেন। আরেকটা ভালো কাজ তারা করেছেন, ওই দফার সাথে
এন্ড বেনিফিশিয়ারি কী পাবেন কৃষক কিংবা বেকার তরুণটি, সেটিও তারা ঢাকা শহরে যুক্ত করেছেন। কিন্তু আপনার রাষ্ট্র চালানোর জন্য আরও ডিটেইলে বলতে হবে কথার কথা যে বেকারত্ব নিয়ে আমাদের যে সমস্যা। এটা আপনার ওনার একটা বড় চ্যালেঞ্জ হবে নিশ্চয়ই। আপনি যদি বলেন যে আমি ১,০০,০০,০০০ লোককে চাকরি দিব, এটা তো একটা পলিটিক্যাল রেটোরিক্স। বা ১,৫০,০০,০০,০০ লোককে বাংলাদেশে কিন্তু শেষ সরকারটা পড়ে গেছে এই কর্মসংস্থানের এই ইস্যুতে না, নিশ্চয়তার দাবি ইস্যু দিয়েই শুরু এই যে হয়েছিল। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা তো কোটার জন্য বিরুদ্ধে হয়েছিল। মনে রাখতে হবে যে কত ছোট বিষয় থেকেও এত বড় একটি আন্দোলন হতে পারে। আমার মনে হয় টল টাস্ক আছে তারেক রহমানের দলের ভেতরের ডিসিপ্লিন আনার জন্য। আপনি জানেন যে বিএনপির ভেতরে বহু মত পথের লোক আছে। যেই দক্ষিণপন্থীদের কথা আমি বলছি, তাদের একটি অংশ বিএনপির ভেতরেও আছে। কাজেই তিনি তার রাজনীতিকে কোন পথে প্রবাহিত করবেন এবং তিনি নির্বাচনে ইশতেহারে কি বলবেন এবং নির্বাচনে বিজয়ী হলে তার সরকারের চেহারা কেমন হবে এবং সেই সরকারটি ২০২৬ সালের বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কি করবে, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের। মানে আসলে হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, অনেকগুলো বিষয় আসবে আমার কাছে। আমি মোটা দাগে কয়েকটা চ্যালেঞ্জের কথা চিন্তা করে রেখেছিলাম, কিন্তু আপনার কাছে যদি একটু শুনি যে ওনার আসলে চ্যালেঞ্জগুলো কী হবে। একটা তো বলেছেন কর্মসংস্থান, দক্ষিণপন্থা আপনি বললেন, আর কি হবে ওনার চ্যালেঞ্জ? একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তার দলকে ঠিক করা। কেননা বিএনপি, আমরা রাজনীতির যে পরিবর্তনটি দেখতে চেয়েছিলাম সেটি তো সবচেয়ে বড় দল বিএনপি, তার ভেতরে আমরা রাজনীতির পরিবর্তনটি দেখতে পাইনি। পুরনোপন্থী পুরনো ধাঁচের রাজনীতি, আপনি যদি প্রার্থীদের নমিনেশনের দিকে তাকান সেখানে অনেকখানি দেখতে পাবেন, দু একটা ব্যতিক্রম ছাড়া। দ্বিতীয় হচ্ছে না, এটার আমার একটা সম্পূরক প্রশ্ন আপনার হ্যাঁ, কাছে আছে, সেটা হচ্ছে এই দলের প্রধান তো তারেক রহমান, উনি তো এখনও নেতৃত্ব দিচ্ছেন। তো দল যদি পুরনো কায়দায় চলে, সেই দায়িত্ব তো মানে দায় তো তারেক রহমানের ওপরেও বর্তায়। না না, নিশ্চিতভাবে তার তার উপরে বর্তায়। আমি তাকে কোনোভাবে ছাড় দিচ্ছি না। উনি নির্বাসনে থাকুন আর দেশের ভেতরে থাকুন, দলের প্রতিটি সিদ্ধান্তের দায়। আপনি গত সরকারটিকে কি দেখলেন? তার সাঙ্গপাঙ্গরা অনেক কাজ করতে পারে, দায় তো হাসিনাকেই নিতে হবে। এমনকি গণহত্যার সুপ্রিম কমান্ডার তো উনি। কাজেই তারেক রহমানের এই পুরো দায় তার হাতে। তার সংগঠন কিভাবে আচরণ করছে, কতটুকু রাজনীতি করছে, কতটুকু অরাজনীতি করছে, কতটুকু নৈরাজ্য করছে, এগুলো কিন্তু তাকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। দেখুন, আমি বিএনপির ব্যাপারে বলবো বা তারেক রহমানের ব্যাপারে, একটা অপূর্ব সুযোগ তাদের এসছে। এই সুযোগতে তারা কিভাবে ব্যবহার করবেন, তারা ৫ বছর শাসন করবেন নাকি ৫ বছর পূরণ করতে পারবেন না, নাকি তারা ১০-১৫ বছরের দিকে যাবেন, এই বলে দিবে তাদের শাসনের চরিত্র। আপনি তার চ্যালেঞ্জের কথা বলছিলেন। দেখুন, ইতিহাসে কখনো বাংলাদেশে ভারত বিরোধিতা রাষ্ট্রীয় পর্যায়ে, রাজনীতিতে, এমনকি সমাজ জীবনে এতটা যৌক্তিক এবং প্রবলভাবে কখনো ছিল না। আমি বিরোধিতা শব্দটি বলছি, কিন্তু আসলে কখনো কখনো মনে হয় যে এটি আমাদের সমান্তরাল বা মানে মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমরা দাঁড়াতে চাচ্ছি বাংলাদেশের সমাজ, বিশেষ করে তরুণরা। এই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? এবং উনি যখন আসছিলেন না দেশে, অনেকেই বলছিল যে ইন্ডিয়ান সিগন্যালের জন্য অপেক্ষা করছেন ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো আসলে কি ইন্ডিয়ান সিগন্যাল, মানে এগুলো কি আসলে আমার সিরিয়াস কিছু আছে এর আমার মধ্যে? আমার মনে হয় যে একটা ব্যাপার হয়তো আছে। আপনাকে এই জন্য বলি যে আপনার ১০ ট্রাক অস্ত্র মামলার কথা মনে আছে, আপনার হাওয়া ভবনের কথা মনে আছে, ওই সময় সীমান্তের বেশ কয়েকটি, বিশেষ করে বিডিআরের সাথে যুদ্ধের কথা মনে আছে। ভারত গত ১৫ বছরে যে সুযোগটি পেয়েছিল আওয়ামী লীগ শাসনামলের সাথে, ভারত আমাদের পরিবর্তনটি হজম করতে পারেনি। এবং আপনি খেয়াল করে দেখবেন ১৫ মাস ধরে তারা টানা, ভারতের সরকার, ভারতের মিডিয়া বাংলাদেশের এই পরিবর্তনকে একটা তালেবানি পরিবর্তন অথবা আফগানিস্তানের একটি চেহারা দেখা যাচ্ছে, গতকালকে পর্যন্ত তারা এটি করেছেন। বিএনপিকে কিন্তু তারা ওই রাজনৈতিক আদর্শেরই ফ্রন্ট লাইন মনে করেন। এখনো তাই? আমার তাই ধারণা। কেননা বিএনপির ব্যাপারে তাদের খালেদা জিয়ার অসুস্থতা ছাড়া আর কোনো বিষয়ে কিন্তু বিএনপির ব্যাপারে তাদের এখনও ওয়ার্কিং রিলেশনটা হয়ে ওঠেনি। কিন্তু তাদের একটা বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের যদি পরিবর্তন যেহেতু ঘটেই গেছে এবং নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ বা তার সহমর্মী দলগুলো নাই, ধরে নিচ্ছি, কাজেই এদের সাথেই তো ভারতকে কূটনৈতিক হ্যাঁ, মানে সম্পর্ক। সেটাই আমি বলছিলাম যে তাহলে ভারতের নেক্সট ফ্রেন্ড কারা হবে? কারণ আওয়ামী লীগ মানে এত সহসাই দেশের রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এরকম মনে হচ্ছে না। তাহলে তাদের নেক্সট ফ্রেন্ড কারা হবে? আমরা তো তাদের নেই, আর আমাদের চেঞ্জ করতে পারবে না। প্রতিবেশী তো বদলান যায় না।
আমার ধারণা ভারতের কিছু কিছু অংশে রিয়ালাইজেশন হচ্ছে। তারা বলছেন যে ওয়ার্কিং রিলেশনটা রাখতে হবে এবং বাংলাদেশেরও বিশেষ করে বিএনপির মতো দল এমনকি জামাতে ইসলামীকেও আমরা ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনের কথা বলছি। মাঠে তারা ভারত বিরোধিতাকে প্রকাশ করছেন কিংবা প্রশ্রয় দিচ্ছেন, কিন্তু আমার ধারণা সরকারি পর্যায়ে তারা না, এমনি তো একটা রাজনীতির মাঠে যে আগ্রাসন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, ভারত বিরোধী এরকম এটা কিন্তু কম বেশি সবসময় আছে। এমন তো না যে হঠাৎ করে শুরু হয়েছে, হয়তো এটা অন্য ভিন্ন মাত্রা পেয়েছে পরিবর্তনের কারণে। কিন্তু আমার একটা প্রশ্ন যে সেই মাঠের রাজনীতির বয়ান সেটা কেন তারা সরকারিভাবে সেটাকে সেখানে হস্তক্ষেপ করছে এবং সেটাকে দুই দেশের দ্বন্দ্বের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমি জানি না এখানে দোষ কি। আপনি বলছিলেন যে ভারত কর্দী মিডিয়া এবং তাদের যে প্রচার এটা কি তাদের পুরোটাই একতরফা ছিল, নাকি বাংলাদেশের নাগরিকদের বা রাজনৈতিক অঙ্গনেরও এখানে কিছু দায় আছে? নিশ্চিতভাবে আমাদের রাজনৈতিক অঙ্গন এবং নাগরিকদের দায় আছে। আপনি গত আম, অনেক বছর ধরে আপনি খেয়াল করেছেন যে ভারত প্রীতি আমাদের রাজনীতিতে একটি উপকরণ হয়েছিল। কালচারাল অঙ্গনে এটার প্রভাব আরও বেশি ছিল। অনেকটা একপেশে একদিকে ঝুঁকে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। বাংলাদেশের কোনো কোনো ধর্মীয় গোষ্ঠী অথবা সমাজ জীবনে কিন্তু উপলব্ধি করছিল যে আমাদের স্বকীয়তা ক্ষুণ্ণ হচ্ছে। সেই জায়গাটিতে আমার মনে হয়েছে যে এখন তরুণরা অনেক বেশি সোচ্চার। তবে প্রফেসর ইউনূসের সরকারকে আমরা দেখেছি ধারাবাহিকভাবে ভারতের ব্যাপারে একটা স্ট্যান্ড নিতে। সেটি কূটনৈতিকভাবে হোক, উনি যখন নর্থ ইস্টের কথা বলেন, সেভেন সিস্টারের কথা বলেন, অবকাঠামোর কথা বলেন, ভারত সেগুলোকে ভালো চোখে দেখে না। এখন আগামীতে যারা এই সরকারে আসুক, তারা কি এই অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা রক্ষা করবেন, নাকি তারা নতুনভাবে সংলাপ শুরু করবেন, সেটি দেখার বিষয় রয়েছে। আমার ধারণা যে তারেক রহমান অথবা বিএনপির এটি একটি বড় চ্যালেঞ্জ। দেশ তো তিনি পরিচালনা করেননি, সেই অনভিজ্ঞতা তার জন্য কত বড় চ্যালেঞ্জ হবে। কারণ আহ, একটা জিনিস আমি মনে করতে পারি যে খালেদা জিয়ার প্রথমবার বা শেখ হাসিনার প্রথমবার তারা কিন্তু মানে পরের বারের চেয়ে অনেক খারাপ করেছেন ওই অনভিজ্ঞতা থেকে। এবং এখন তারেক রহমান আসছেন এমন একটা পরিস্থিতিতে, মানে বাংলাদেশের যদি ওনার দল নির্বাচিত হয়, উনি রাষ্ট্রপ্রধান হন, প্রধানমন্ত্রী হন, মানে এমন একটা পরিস্থিতিতে উনি ক্ষমতায় আসবে, মানে এরকম এলোমেলো আমি জানি না ৭১ সালে মুক্তিযুদ্ধের পর নিশ্চয়ই এরকমই এলোমেলো ছিল। তো সেরকমই একটা পরিস্থিতি এখনও তো রয়েছে। মানে সেটা তার জন্য কতটা চ্যালেঞ্জের হবে? আমি বলবো টিকে থাকা, তার সরকারেরও টিকে থাকার একটা ব্যাপার থাকবে। আমি বলবো এটা তার ১ নাম্বার চ্যালেঞ্জ। কেননা ভারতের কথা বলি, বেকারত্ব বলি, এগুলো কিন্তু সেকেন্ডারি, টারশিয়ারি। ১ নম্বর চ্যালেঞ্জ হচ্ছে উনি রাষ্ট্র পরিচালনা করেননি। আম বরং ২০০১ থেকে ২০০৬ উনি হাওয়া ভবন করেছিলেন এবং ওই সময়ে উনি ওটার কারণে উনি অনেক অনেক সমালোচিত হয়েছেন। সমালোচিত হয়েছিলেন, নিন্দিত হয়েছিলেন। আমরা তখন হাওয়া ভবনকে দেখছিলাম প্যারালাল, সমান্তরাল কিন্তু শাসন। হাওয়া ভবন থেকে কিছু ভালো কাজও হতো যদ্দূর আমি মনে করতে পারি। ওখানে অনেক রিসার্চের কাজ, বা এখন বলা হয় যে তারেক রহমান যেভাবে কানেক্টেড এবং একটা ওয়ার্ড পর্যায়ের নেতাদের নামও তিনি জানেন, তাদেরকে আলাদাভাবে চেনেন। ওই যে ডকুমেন্টেশন বা রিসার্চ, এরকম একটা উইংয়ের হিসেবেই তো হাওয়া ভবন তৈরি হয়েছিল এবং এরকম ভালো কাজও হয়েছে যদ্দূর মনে শুরুতে করি। ভালো কাজ যথেষ্ট হয়েছিল, এমনকি খাল খননের মতো জিয়াউর রহমানের শুরুর দিকের যে ভালো কাজগুলো বিএনপিকে প্রতিষ্ঠিত হতে হেল্প করেছে, সেটি হাওয়া ভবন শুরু করেছিল। কিন্তু পরবর্তীতে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল, আপনার খালেদা জিয়ার শাসনে হস্তক্ষেপের অভিযোগ এসেছিল, এমনকি মন্ত্রী নিয়োগ, প্রতিমন্ত্রী নিয়োগের ব্যাপারেও হাওয়া ভবনের ভূমিকা ছিল। এটি আমরা খুব বেশি যে প্রমাণ করতে পেরেছি তা কিন্তু না, কিন্তু জনমনে এরকম একটি পারসেপশন তৈরি হয়েছে। কিন্তু খালেদা জিয়া তাকে নেক্সট ইন লাইন ঘোষণা করেছেন, হয়তো ভবিষ্যতে কোনো একদিন প্রধানমন্ত্রী হবেন। তো সিটিং প্রধানমন্ত্রীর ছেলে, তার যদি মানে আমি জানি না মানে আসলে কতটা পাওয়ার হাউস হয়ে উঠেছিল, কিন্তু মানে তিনি যদি কোনো অফিসে বসেন, অফিসটার তো একটা কিছুটা হলেও পাওয়ার থাকে। এটা তো যে কোনো ক্ষেত্রেই থাকে। তো ব্যাপারটা কি আসলে কি ততটা মারাত্মক ছিল কিনা? আমি বলব যে এটি দেখুন, সব কিছু পরিষ্কার করা ভালো। ওই সময় সরকারের বা প্রধানমন্ত্রীর অফিস থেকে পরিষ্কার করা উচিত ছিল যে তার স্ট্যাটাস কী, উনি কী দায়িত্বে আছেন, তার স্কোপ অফ ওয়ার্ক কী। দেখেন, প্রধানমন্ত্রীর ছেলে, সে হয়তো সংগঠনের এমপি হতে পারতেন, এমনকি মন্ত্রীও হতে পারতেন। এগুলো পরিষ্কার না করলে যেটি হয়, পারসেপশনটা হয়ে যায়
নেগেটিভ। আপনি সঞ্জয় গান্ধীর কথা মনে আছে, ভারতে কীরকম পারসেপশন তৈরি হয়েছিল। এমনকি আমরা সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে গত শাসনে অনেক কথা শুনেছি। কাজেই তারেক রহমানের শাসন করার ডিরেক্টলি অভিজ্ঞতা নাই। এক, এটি একটি পরিবর্তিত বাংলাদেশ, এটি তাকে মানতেই হবে। এবং আপনি যদি মাঠে তাকান, তরুণদের অ্যাসপিরেশনের দিকে তাকান, তারা রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আপনি যদি ওসমান হাদির সর্বশেষ ঘটনা আমরা খেয়াল করি, তার জানাজায় অংশগ্রহণ করা মানুষের দিকে তাকাই, তার যে ন্যারেটিভ উনি বাজারে বলেছেন, সেখানে কেন মানুষ আগ্রহী হলো, তরুণরা আগ্রহী হলো, এখানে আমাদের একটু লাইন বিটুইন দ্য লাইন পড়ার ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে যে ওনার শাসন মানেই তো, দেখুন বাংলাদেশ এমনিতেই করাপশনে আক্রান্ত একটি দেশ অনেক স্তরেই। কী করে উনি নিশ্চিত করবেন তার সরকার ওই খারাপ কাজগুলোর সাথে যুক্ত হবে না, অথবা তার মন্ত্রীরা অ্যাকাউন্টেবল হবেন? আচ্ছা, হাদির বিষয়টা নিয়ে আমি একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে একটু পরে। তার আগে একটু আমি যতদূর মনে করতে পারি আপনার একবার তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছিল বা কথা হয়েছিল। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন যে তারেক রহমান কী করবেন, এইসব যা কী করতে পারেন। মানে আপনার যখন কথা হয়েছিল এরকম, মানে নিশ্চয়ই একজন মানুষের সাথে কথা বললে তার সঙ্গে ধারণা পাওয়া যায় যে আসলে সে কী করবে। মানে এমন কোনো ধারণা কি আপনার আছে যে মানে তিনি কী করতে যাচ্ছেন বা কী করতে পারেন? আমার তার সাথে দেখা হয়েছিল বছরখানেক আগে। তখনও বাংলাদেশের রাজনীতি এতটা জটিল জায়গায় যায়নি আজকে আমরা যে জায়গায় দেখছি। তো আমার যেটি প্রথমে মনে হয়েছিল যে আমি অনেক আগ্রহ নিয়ে তাকে দেখা করতে গিয়েছিলাম। যে ১৭ বছর লন্ডনে থাকেন, যুক্তরাজ্যে থাকেন। তার মধ্যে আমি একজন, দেখুন তার আগে তার সাথে আমার দেখা হয়েছিল। এমনকি হাওয়া ভবন আমলেও তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি রাজনীতিতে আসার আগে তার সাথে আমার কথা হয়েছিল। সো ৩টি পর্যায়ে আমি দেখেছি। এবার তাকে দেখে আমার মনে হয়েছে তিনি অনেক মার্জিত, পরিশীলিত, পড়াশোনা করছেন, চিন্তা করেন, এই সবগুলো কিন্তু পজিটিভ। এবং তিনি কোনো জায়গায় দলের ঊর্ধ্বে উঠে কথা বলতে শুরু করেছেন। আমার সাথেও বলেছেন, পরবর্তীতে বাইরেও দেখেছি। আমি তাকে বাংলাদেশের এমনকি তার ব্যাপারে তাকে যারা আহত করেছে, অত্যাচার করেছে, তিনি বলেছেন প্রতিহিংসা দিয়ে উনি সামনের দিকে আগাতে চান না। উনি এই রাজনীতি পছন্দ করেন। এটা কি আসলে মিন করেছেন তিনি? আমি ঠিক জানি না, কিন্তু যেহেতু আমি এই প্রশ্নটা তুলেছিলাম উনি আমাকে বলেছিলেন। আমাদের রাজনীতিতে প্রতিহিংসাহীনতা দেখা খুব বিরল, আমরা বরঞ্চ ওটাকে আঁকড়ে রাখি। উনি এও বলেছিলেন যে উনি জিয়াউর রহমানের যে মৌলিক কাজগুলো যেগুলো বাংলাদেশকে উজ্জীবিত করেছিল সেগুলোর ব্যাপারে আগ্রহী। উনি আমাকে ফেনী নদীর ওয়াটার শেয়ারিং নিয়ে বলেছিলেন যে বাংলাদেশের যদি ওয়াটার রিজার্ভারটা ঠিক করা যায়, আমাদের চর অঞ্চল অথবা যেখানে খরা হয় সেগুলোকে সমৃদ্ধ করে বাংলাদেশের খাদ্য উৎপাদন বাড়ানো যায়। তখন আমার মনে হয়েছিল যে উনি নির্বাসিত জীবনে থেকেও, ক্ষমতার বাইরে থেকেও উনি সেক্টরগুলো নিয়ে কথা বলছেন, চিন্তা করছেন, তার পরিশীলিত সুচিন্তিত মতামত রয়েছে, এটি মনে হয়েছে। মানে উনি নিজেকে প্রস্তুত করেছেন গত ১৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য? আমার মনে হয়েছে। তবে আমি তাকে বলেছিলাম যে ওনার উচিত হবে তার ভিশনটাকে গ্লোবালি, রিজিয়নালি, দেশের ভেতরে আরও স্ট্রাকচার্ড ওয়েতে গণমাধ্যমের ভেতর দিয়ে উনি যদি জানাতে পারেন, উনি যদি আরও বেশি ফ্রন্ট লাইনে আসেন, অ্যাকাউন্টেবল হন, তাহলে তার জন্য ভালো হতে পারে। আমি তাকে তাতে মনে হয়েছিল যে দলের ভেতরে যে আপনার বিশৃঙ্খলা অথবা দখলদারিত্ব নিয়ে যে অভিযোগটি বিএনপিকে মোকাবেলা করতে হয়, উনি বলেছিলেন উনি যখন দেশে ফিরবেন উনি খুব শক্ত হাতে চেষ্টা করবেন যৌক্তিক অভিযোগগুলোকে সুরাহা করতে। তাতে আমার মনে হয়েছে যে উনি নিজেকে প্রস্তুত করেছেন। আপনার ওটাই কি প্রথম দেখা রিসেন্টলি, নাকি আগেও দেখা হয়েছে? না, এর আগে আমার দুবার তার সাথে দেখা হয়েছে। আমি বিচিত্রাতে একজন রিপোর্টার হিসাবে কাজ করতাম। তো রাজনীতিবিদদের ছেলে মেয়েদের রাজনৈতিক চিন্তা নিয়ে একটি কভার স্টোরি করেছিলাম। তখন তারেক রহমান একটি তার পরিবারের একটি প্রতিষ্ঠানে বসতেন ধানমন্ডিতে। তা আমি যখন তাকে, সালে সেটি 89 সাল 88 সাল এরকম সময় হবেন। তো আমি যখন তাকে দেখা করতে যাই তখন উনি আমাকে বলেছিলেন যে উনি এই প্রথম কোনো সাংবাদিককে মিট করছেন, কেননা এর আগে উনি এভাবে ইন্টারভিউ দেওয়ার মতো একজন ব্যক্তি হয়ে ওঠেননি। তো আমরা যেহেতু রাজনীতিবিদদের সন্তানদেরকেই খুঁজছিলাম, তো উনি তো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে ওইটা ওনার প্রথম অফিসিয়াল ইন্টারভিউ। প্রথম অফিসিয়াল ইন্টারভিউ। ফজলে লিয়ান লোহানীর একটা ভিডিও দেখছিলাম, উনি তারেক রহমান খুব ছোটবেলায় তাকে কিছু বক্তব্য দিয়েছে, সেটি হয়েছিল। বিশেষ করে জিয়াউর রহমানের মৃত্যুর পরে হয়তো ফজলে লোহানী বিটিভির জন্য এটা করেছিলেন। কিন্তু আমার ইন্টারভিউর বিষয় ছিল রাজনীতি, এবং উনি রাজনীতিতে আসবেন কি না, রাজনীতি পছন্দ করেন কি না, বাবার রাজনীতি কিভাবে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। তখন
আমরা যে মূল সুরটি পেয়েছিলাম যে রাজনীতিবিদদের সন্তানরা রাজনীতিতে অনীহ, কেননা তারা সামরিক শাসনে যেই রাজনীতি দেখেছেন, বাবা কিংবা মাকে যতটা আন্দোলনে দেখেছেন, অত্যাচারিত হতে দেখেছেন, তাদের গণতান্ত্রিক রাজনীতির প্রতি যে আগ্রহ থাকার কথা ছিল সেটি আমরা তখন দেখিনি। তো তারপরে হাওয়া ভবন যখন খুব প্রতাপশালী হয়ে ওঠে, তার সাথে আমার একদিন দেখা হয়েছিল, হাওয়া ভবনের না অবশ্যই। তো উনি আমাকে বলেছিলেন, আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে অনেক বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন উনি বললেন যে আপনি একদিন হাওয়া ভবনে আসেন, আমি আপনাকে আমার সমাজ চিন্তা, গ্রামগুলো কী করে বিকশিত হতে পারে বলবো। তো আমি বললাম যে আমরা আসলে হাওয়া ভবনে না মিট করি, কোনো এক সময় আবার চা খাইতে যাব। সেটি লন্ডনে হয়েছে 1 বছর আগে, এবং আমি খুব হ্যাপি যে আমি তো 3 পর্যায়ে তাকে দেখেছি। একেবারে শুরুতে প্রতাপশালী তারেক রহমান এবং বর্তমানে পরিশীলিত তারেক রহমান। তাকে আমার মনে হয়েছে চিন্তাশীল, মার্জিত, অন্য মানুষকে সম্মান করেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল, এবং একটা রাষ্ট্রচিন্তা তার ভিতরে তৈরি হয়েছে। আমি খুব আশাবাদী, বাংলাদেশের যে এখন ফাটল ধরেছে, বিভক্তি তৈরি হয়েছে, ঐক্যের যে অভাবটি আমরা অনুভব করছি এবং নেতৃত্বের যে শূন্যতা আমরা অনুভব করছি, সেই জায়গাটি উনি পূরণ করতে পারেন কি না, এটি কিন্তু $1,000,000 কোশ্চেন। এটি আমি খুব খুশি হব যদি উনি পারেন, কেননা আমাদের একজন নেতা দরকার, নেতৃত্ব দরকার, ঐক্যের ফাটল ঘোচানো দরকার। মোস্ট ইম্পর্টেন্টলি গণতান্ত্রিক মহাসড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া দরকার। লন্ডনের কোথায় বসে কফি খেয়েছিলেন? লন্ডনে তার বাসার পাশেই আমরা একটা স্টারবাক্সে বসেছিলাম। মজার ঘটনা হচ্ছে উনি হাঁটতে গেছিলেন বিকেলবেলা, তো উনি আমাকে যে সময় দিয়েছিলেন, হি ওয়াজ লেট বাই 4 মিনিটস। তো উনি কফি শপে ঢুকেই উনি সরি বললেন তার 4 মিনিট দেরি হওয়ার জন্য। তার সাথে যারা হাঁটছিলেন তাদেরকে উনি ইশারা দিলেন দূরে বসার জন্য। উনি আমাকে কফি অফার করলেন, উনি একটা কফি নিলেন। আমরা অনেকক্ষণ গল্প করলাম, প্রায় এক ঘন্টার উপরে হবে। তা আমরা অতীত নিয়েও কথা বলেছি, যেহেতু ওনারও মনে আছে যে আমাদের অতীতের দেখা হওয়ার গল্পগুলো, সেটি নিয়ে কথা বলেছি। তার বর্তমান জীবন নিয়ে কথা বলেছি এবং ভবিষ্যতে তার স্বপ্নগুলো কী সেটি নিয়ে কথা বলেছি। এর আগে বিএনপি গত 17-16 বছরের মধ্যে বিএনপি একটা নির্বাচনে যোগ দিয়েছিল, 18 সালের নির্বাচন, আপনার মনে আছে নিশ্চয়ই। ওই নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, শেষ পর্যন্ত নিজেদের উইথড্র করেছিল বা তাদের কয়েকজন এমপি ছিল। সেখানে যে নমিনেশন দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, এবং সে সময় তারেক রহমান দলকে নেতৃত্ব দেন। এবারও নমিনেশন নিয়ে বেশ বিভিন্ন পকেটে অনেক কথাবার্তা আছে, বিদ্রোহ আছে। একটা জিনিস হতে পারে, অনেক বড় দল, সব জায়গায় হয়তো খুশি রাখা যাবে না, কিছু কিছু জায়গায় আবার অনেক জায়গায় শরিকদের ব্যাপার থাকে। আপনি কি ওই দুইটা মনোনয়ন, ওই নির্বাচনে যাই হোক মনোনয়ন তো দিয়েছিলেন, সেই মনোনয়নটার সাথে এই মনোনয়নটার তুলনা যদি করেন, এবার কি আগের থেকে একটু ভালো করতে পেরেছেন নাকি? প্রথম কথা, 18 সালে মনোনয়ন বাণিজ্যের একটা অভিযোগ উঠেছিল, যে সেটাই আমি বলতে যে চাচ্ছিলাম, সরকারে ব্যাপক ভিত্তিক অভিযোগ উঠেছিল। সরকারে আওয়ামী লীগ বেশ প্রতাপশালী, কিন্তু বিএনপির তো একটা ব্যাপক সমর্থন আছে, কর্মী আছে, নেতা আছে। তারা কোনো জায়গায় 2-3 জনকে মনোনয়ন দিয়েছিলেন এবং বলা হয়েছিল যে অনেক টাকার একটি খেলা এখানে হয়েছে। একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, এবার কিন্তু সেরকম অভিযোগ আমি খুব কম শুনেছি। একটা মৌলিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যে এবারে অন্তত বাণিজ্যের সংবাদ কম পাচ্ছি। তবে যেটি এবার দেখতে পাচ্ছি যে বিএনপি যেহেতু ইলেকশন হলেই পাওয়ারে চলে আসবে এরকম একটি ধারণা তৈরি হয়েছে, কাজেই তার দলের ভেতরেই প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা অনেক বেশি। যেমন আপনি জানেন যে আজকে শরিকদেরকে সবাই রুটির ভাগ চায়, আর শরিকদেরকে আসন দেওয়া হয়েছে। কোনো আসনে বিএনপিরই 4 জন দাঁড়িয়ে যাবেন। আবার তাদের স্টার লিডাররা আছে, এমন জায়গায় সে নমিনেশন পাচ্ছে না। যেমন রুমিন ফারহানার কথা বলা হচ্ছে যে উনি হয়তো দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করবেন, এরকম একটা ঘোষণাও দিয়েছেন। আমি রুমিনের কথাই বলছিলাম, ওখানে আরও 3 জন স্বতন্ত্র নির্বাচন করবেন, কেননা বিএনপির একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। আর কোয়ালিটির দিকে যদি আমি তাকাই, আমি আশা করেছিলাম বিএনপি আরও কোয়ালিটি ক্যান্ডিডেট বাজারে দিবেন, কেননা 16-17 বছরের লিগ্যাসি বা ব্যাকপ্যাক আপনার না টানলেও হতো। তবে বিএনপির কোনো নেতৃত্ব আমাকে বলেছেন যে তারা এই সংগ্রামের ভেতর দিয়ে যারা দলকে টিকিয়ে রেখেছেন তাদেরকে তারা মনোনীত করেছেন, পুরস্কার দিয়েছেন। এটি কিন্তু যৌক্তিক, দল চালাতে হলে এইভাবে করতে হয়। আমরা যারা বাইরে থাকি, দুর্দিনে যারা ছিল তাদের আমরা অনেক সময় সরলীকরণ হয়তো করতে চাই,
কিন্তু সেটা হয়তো বাই বুক, সেটা প্র্যাকটিস না। কাজেই মনোনয়নের জায়গায় আমার মনে হয়েছে যে বিএনপি অনেকটা সমঝোতা করেছেন, তার দল এমনকি পুরনো কোনো বিতর্কিত ব্যক্তিকেও উনি নমিনেশন দিয়েছেন। আশরাফ ভাই, এই মুহূর্তে বাংলাদেশে আমার মনে হয় তারেক রহমান হচ্ছে পার্সন অফ ইন্টারেস্ট, সবার নজর তার দিকে, এবং এই ধরনের মানুষ আহ, হত্যাকারীদের টার্গেটেও থাকে, এবং তার যে নিরাপত্তা নিয়ে দলের ভিতর থেকে রাষ্ট্রের মধ্যে দিয়ে শঙ্কা আছে, নানাভাবেই এটা প্রকাশিত প্রমাণিত হয়েছে। সেই বুলেট প্রুফ গাড়ি কেনা থেকে শুরু করে তার বাড়ির নিরাপত্তা এবং তাদের স্পেশাল সিকিউরিটি টিম লিডার নিয়োগ করা। এখন শোনা যাচ্ছে যে এসএসএফ দেয়া নেয়া নিয়ে কথা হচ্ছে। আহ, আপনি আপনি বই লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে, এবং কদিন আগে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, আহ, যেটা হাদির কথা বলা হচ্ছিল, ওসমান হাদি। তো এইরকম পরিস্থিতিতে মানে আপনি তারেক রহমানের নিরাপত্তাটাকে আসলে কিভাবে দেখেন? আসলে তার নিরাপত্তাটা আসলে তার জন্য কত বড় চ্যালেঞ্জ? শেখ হাসিনাও তো নিরাপত্তা নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন, এবং তার নিরাপত্তা নিয়ে যেসব কাণ্ড হতো একসময়, এরকম কোনো কিছু কি তার জন্য লাগবে, নাকি তিনি একটু ফ্রিলি চলাফেরা করতে পারবেন? দেখুন, নিরাপত্তার দুটি সাইড। একটি হচ্ছে যে আপনি আপনার জীবনকে নিরাপদ রাখলেন জনজীবনকে অতিষ্ঠ করে। আপনি জানেন এই ধরনের না, ব্যক্তিবর্গ এটা তো যখন এটা তো বাংলাদেশে ঢাকার মানুষ মোটামুটি খুব ভালোভাবেই বোঝে। খুব ভালোভাবে জানে। আমরা গত শাসনেও দেখেছিলাম ধানমন্ডি, গণভবন, ক্যান্টনমেন্ট কীভাবে যাতায়াত করলে শহর অচল হয়ে যেত। আমার কি ধারণা জানেন? আগামী ২ মাস তো তারেক রহমানকে মাঠে ঘাটে ঘুরতে হবে, তাকে নির্বাচনী ক্যাম্পেইনটা করতে হবে, ইশতেহারটা বোঝাতে ১৭ হবে। বছরের ব্যাকলগ তৈরি হয়েছে। তৈরি হয়েছে এবং তার প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। এটি কিন্তু একটা এখন মানে ওপেন স্লেট। উনি যা ড্র করবেন এটাই তার পুঁজি আগামী রাজনীতির জন্য, এবং বাংলাদেশ কিন্তু উদার হস্তে তার দিকে তাকিয়েও আছে। সমালোচনা আমি এখন অনেক কম শুনি। ১৭ বছরে হয়তো অনেক কিছু মানুষ সমালোচনা কম করছে, কিন্তু তাকে এই সুযোগগুলো ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় নিরাপত্তার নাম মানুষের ভালোবাসা, জননিরাপত্তা। জনগণ যখন নিরাপত্তা দেয়, এসএসএফের নিরাপত্তা, এই নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা, এগুলো দিয়ে আপনি একটা মানে কিছু দূর আগাতে পারবেন, সেটি কিন্তু সর্বোচ্চ না। আমার মনে হয়েছে যে তার নিরাপত্তার ইস্যুটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মেক শিওর করতে হবে যে কোনো রকমের মানে আশঙ্কা থেকে যেন উনি মুক্ত থাকেন এই জায়গাটিতে, কিন্তু উনি যেন মানুষের মাঝে যেতে পারেন, সংগঠনের ভেতরে যেতে পারেন, দেশের প্রতিটি প্রান্তে যেতে পারেন, সেই রকম একটি পরিবেশ যেন তার জন্য থাকে। তাহলে তার ভিশন শেয়ার করতে তার জন্য অনেক সহজ হবে। নিরাপত্তা অনেক সময় নেতৃত্বকে জনবিচ্ছিন্ন করে ফেলে, এবং সেই জায়গাগুলো কিন্তু আমরা বাংলাদেশে অনেকভাবে দেখেছি। আচ্ছা, এই এই প্রসঙ্গে, তারেক রহমান আসার প্রসঙ্গে আমার আরেকটা জিনিস মনে হলো, সেটা একটু অন্য দিকের। যেমন বাংলাদেশে যখন এই সরকার গঠিত হয়, এখন যে সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এদের নিয়ে খুবই উচ্ছ্বাস ছিল একসময়। পরবর্তীতে সমালোচনা বিতর্ক হয়েছে, আবার অনেকে বিরক্তিও জানিয়েছেন। এখন আমার কাছে মানে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে মানে এটা আমার খুবই একটা সারফেস থেকে একটা অনুভূতি যে তারেক রহমান আসা, এটা যতটা লাইমলাইটে চলে গেছে, মানে এই আমাদের এখনকার সরকারটা মানে অনেকটা যেন একটু পেছনে পড়ে গেছে। মানে তারা খুব মানে ওভাবে আর পাদপ্রদীপের আলোয় নেই আমার কাছে মনে হয়। মানে আপনার চোখে এটা এরকম কোনো কিছু আছে কিনা? সরকারটা ম্রিয়মাণ হয়ে গেছে, এবং আমরা সরকারকে দেখুন, এই সরকার তো নায়কোচিত সরকার হওয়ার কথা ছিল। আমি তখন প্রায়ই বলতাম গত জুলাই অগাস্টে যে এ, এত বড় ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে কোনো সরকার আসেনি, যদিও তাদের কোনো ভোটের ম্যান্ডেট নাই, কিন্তু সরকারটি নিজেই তার অবস্থানকে খাটো করে ফেলেছেন, এবং সরকারটিকে মনে হয়েছে দিশেহারা, তাদের ঠিক লক্ষ্য নাই, তারা কোথায় যেতে চান। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে ১/১১-র সময় এবং এই সরকারের সময় আমরা দেখতে পেলাম তারা প্রায়োরিটিকে কি করে ভুল বুঝতে শুরু করলেন, এবং কিভাবে আমাদের চোখের সামনে তাদের গুণ বা তাদের মর্যাদাহানি ঘটতে থাকলো। আপনি ওসমান হাদির ঘটনায় খেয়াল করেন, সরকার একটা উপযাজক হয়ে অনেক কিছু করতে গেল এবং করতে হলো সেটা তাকে। কেন করলো তারা আসলে? আমার কাছে একটু বিসদৃশ লেগেছে। যেমন ধরেন ওসমান হাদি তো মানে একটা রাজনৈতিক দলের নেতা, একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, তাকে শহীদের মর্যাদা তার দল থেকে দেবে বা তাকে সম্মান জানাবে সব, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে যেভাবে সম্মানিত করা হয়েছে সেইটা মানে আসলে কেন করলো? আমার কাছে কোনো কোনো জায়গা দৃষ্টিকটু লেগেছে,
এবং কোনো জায়গায় না, সিদ্ধান্ত আমি বলে রাখি মানে এখানে আমার ব্যক্তিগত ইয়ে নেই, কিন্তু মানে একজন রাজনৈতিক নেতা মানে যিনি সরকারের না, অংশ না, তাকে আমি এর আগে এভাবে বাংলাদেশে এভাবে সম্মানিত করতে দেখিনি। দলের পক্ষ থেকে দিয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দেখিনি। না, এটি হয়নি এবং দেখুন সরকার প্রধান ডক্টর ইউনূস অথবা তার কোনো উপদেষ্টা হয়তো ভাবতে শুরু করেছিলেন যে এই গণ অভ্যুত্থান বা আন্দোলনের একটা স্রোত হচ্ছে হাদি। অতএব তারা যেহেতু বারবার আন্দোলনের প্রতি অনুরক্ত থাকার চেষ্টা করেন, এই জন্য তারা করেছেন। কিন্তু কোথাও আমার মনে হয়েছে যে আমরা লাইন ক্রস করেছি। কোথাও মনে হয়েছে যে আমরা আম, ঠিক সীমাবদ্ধ জায়গায় থাকিনি। বিশেষ করে সরকারের অবস্থান আমার মনে হয়েছে। তার দল ইনকিলাব মঞ্চ অথবা তাকে যারা সমর্থন করেন সেই রাজনৈতিক গোষ্ঠী তো অনেক কিছু করতেই পারে, কিন্তু আমরা এটাই স্বাভাবিক নয় কি যে সরকারের তার দল যখন করবে? নিজস্ব কোনো স্ট্যান্ডিং থাকে না বা গোল থাকে না, তখনকার সরকারগুলো অনেক সময় এই ধরনের ব্যবহার করে। আমরা সম্প্রতি তাই দেখেছি। তারেক রহমানের পিক কিন্তু দেশে ফেরাটা। এখন তারপরে এইটার উচ্চতা আর কোথায় যাবে, নাকি এটা এখান থেকে নামতে শুরু করবে, এটি আমাদের দেখার বিষয় রয়েছে। আচ্ছা, আমি কতগুলো টাইমলাইন আপনাকে একটু বলি। আমি ঠিক দিন তারিখ বলতে পারবো না, কিন্তু তারেক রহমান দেশে আসতে পারবেন কি পারবেন না এটা নিয়ে কিন্তু বেশ ঘোরতর একটা সংশয় কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। এবার এমনকি যখন খালেদা জিয়া খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন, তারেক রহমান স্ট্যাটাস দিয়ে বললেন যে এটা আমার একক সিদ্ধান্ত নয়, তখন কিন্তু মানুষের সন্দেহ সংশয় আরও ঘনীভূত হলো, মানে তারেক রহমানের আশা হচ্ছে না। আহ, দক্ষিণপন্থীদের উত্থানের কথা বলছিলেন বাংলাদেশে। উম, দক্ষিণপন্থী কারা সেটা নিয়ে মোটামুটি সবার একটা ধারণা আছে। তো এর মধ্যে তারেক রহমানের আসার ব্যাপারটা যখন আমরা নিশ্চিতভাবে জানলাম, নির্দিষ্ট দিন তারিখ সহকারে যে 25শে ডিসেম্বরে উনি আসবেন, এমনকি ফ্লাইট কয়টায় কি সেইটা যখন ঘোষণা হলো, পরপর কিন্তু কতগুলো ঘটনা ঘটে গেল। শরীফ ওসমান হাদিকে আক্রমণ করা হলো এবং দেখেন তফসিলের পরদিনই, এবং তিনি একজন সম্ভাব্য নির্বাচনী প্রার্থী। মানে এটা কিন্তু আসলেই অনেক মারাত্মক একটা ঘটনা যে একজন প্রার্থীকে মেরে ফেলার চেষ্টা বা মেরে ফেলা, এবং তিনি শেষ পর্যন্ত মারাই গেলেন। এবং তারপর সেখান থেকে যে ধরনের বিক্ষোভ তৈরি হলো এবং সেই বিক্ষোভ থেকে যে ধরনের সহিংসতা আমরা দেখলাম, মানে এই যে পরপর ঘটনা, মানে এইগুলা কি মানে অনেকগুলো ডট যদি আমরা বলি, মানে আমি খুব না ডট কানেক্ট করতে পারি না, কিন্তু এই ডটগুলো কি আসলে কানেক্ট করার কোনো সুযোগ আছে? আমি নিশ্চিতভাবে মনে করি সুযোগ আছে। সবগুলো ঘটনা স্বতঃস্ফূর্ত না। বিশেষ করে আপনি যদি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে, যে গণমাধ্যম অফিসে আগুন লেগেছে, ছায়ানট উদীচী ভাঙচুর হয়েছে, এগুলো আমি মিলাতে পারি না। এগুলো আমার মনে হয় যে কোনো একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের উপস্থিতি জানান দেওয়া এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে বা গুলিবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে তারা তাদের রাজনীতিটি করে ফেলেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে সরকার ওই রাজনীতির অংশ হয়ে গেছে। এই কথাটা কিন্তু অনেক জায়গা থেকে আসছে, যেমন নাহিদ ইসলাম বলেছে বা অনেকজন, মানে নাহিদ ইসলামের কথা এই জন্য আমি উল্লেখ করলাম, তিনি তো সরকার ঘনিষ্ঠ, এমনকি এই সরকারেও ছিলেন। এবং অনেকেই বলেছেন যে সরকারের একাংশ বা সরকারের সরাসরি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমি শফিকুল আলম প্রেস সেক্রেটারি, ওনাকে জিজ্ঞেস করছিলাম এরকম সম্পর্ক আছে কিনা। উনি বলেছেন ছি গভর্নমেন্ট এগুলো করবে নাকি। কিন্তু মানে মানে আপনার আপনার কি মনে হয় আসলে ব্যাপারগুলো কি ওরকমই? আমি বলবো যে দক্ষিণপন্থীদের একটা প্রভাব রাষ্ট্রে রয়েছে, শুধু সরকারে না, রাষ্ট্রের আমরা যাদেরকে ডিপ স্টেট বলি তার ভেতরেও রয়েছে। অনেক বছর ধরে এটি তৈরি হয়েছে এক। আর দ্বিতীয় হচ্ছে সরকারটি যেহেতু দুর্বল এবং নাজুক, এবং এই সরকারের অনেক ব্যক্তিবর্গ আছেন যারা ঠিক তাদের আমরা লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারি না। তাদের কারো ব্যাকগ্রাউন্ড কিন্তু দক্ষিণপন্থী ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। কাজেই সরকারটিকে আমরা দেখতে পেলাম ব্যবহৃত হচ্ছেন। এখন কি তারা এটা ষড়যন্ত্রের অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছেন নাকি না বুঝে ব্যবহৃত হচ্ছেন, এই জায়গাটি ভেতরের কেউ বলতে পারবে। কিন্তু দূর থেকে আমাদের মনে হয়েছে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। প্রথম আলো ডেইলি স্টারে যখন আগুন লাগে, আপনার কি এতক্ষণ লাগতে পারে আপনার ফায়ার ব্রিগেড যেতে, পুলিশ যেতে, সেনাবাহিনী যেতে? সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। আপনি লুটেরাদেরকে অন্য দেশে কিভাবে ডিল করা হয়? তারা তো সন্ত্রাসী, তারা আরেকজনের ব্যক্তিগত প্রপার্টিতে, প্রাইভেট প্রপার্টিতে আগুন দিচ্ছে। আপনি ৩০-২৫ জন সাংবাদিক আগুনে পুড়ে মারা যেত যদি রাইট টাইমে ইন্টারভেনশন না হতো। এটি তো একটি অপঘাত। এটি তো এটা নিয়ে অনেকেই বলে যে সরকারের কাছে তো নিশ্চয়ই গোয়েন্দা তথ্য আসে বা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে গোয়েন্দা তথ্য যে ছিল, গোয়েন্দা রিপোর্ট তো আমরাও পড়েছি, নিশ্চয়ই সরকার পড়েছে। এবং হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আপনার শান্তিপূর্ণ থাকবেন, আপনার হটকারী সিদ্ধান্ত নেবেন না। তার মানে ইঙ্গিত, আশঙ্কা সবই তো ছিল। আমরা তো মানে তার প্রস্তুতি নেয়নি, তার মানে কি তারা মানে এটা কি করতে দেওয়া হয়েছে? যে অভিযোগটা অনেকেই তুলেছেন। দেখুন, মানে খালি চোখে আমাদের মনে হয়েছে করতে দেওয়া হয়েছে, এবং এই ঘটনায় ফায়দা কে পেয়েছে? এই ঘটনাতে সরকার সাংঘাতিকভাবে নিন্দিত হয়েছেন, সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন, সরকার নৈতিকভাবে আর শক্ত অবস্থানে নাই, এরকম একটি ধারণা হয়েছে। কিন্তু ঘটনা তো তাদের সামনে ঘটেছে। দেখুন, আপনি আর আমি তো পুলিশ নিয়ন্ত্রণ করি না, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করি না, ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ করি না, তারা নিয়ন্ত্রণ করেন। কাজেই তাদেরকে আমরা অ্যাকশন নিতে দেখিনি। আপনি কখন অ্যাকশন নেন না? যখন আপনার মৌন সমর্থন থাকে, অথবা আপনি নির্লিপ্ত, আপনি আপনার সক্ষমতা নাই, কিছু একটা তো তাকে বলতে হবে। কিন্তু আমরা তার কাছ থেকে, দেখুন, দুজন সম্পাদককে ফোন করা প্রধান উপদেষ্টার প্রধান কাজ না। উনি নাশকতা ঠেকাতে পারেননি। পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে এরকম নাশকতার পরে সরকারের পতন ঘটে, ওই মন্ত্রীর পদত্যাগ ঘটে। আমাদের দেশে এগুলো রেওয়াজই নাই, আমাদের দেশের আওয়াজ রেওয়াজ নাই। কিন্তু নাগরিক হিসেবে তো এটি আমাদের প্রত্যাশা। আমরা যেরকম বারবার বলছিলাম রাজনীতির চেহারা আমরা বদলাতে চাই, বদলে গেলে ভাল লাগবে, সরকারের চেহারাও তো বদলে গেলে ভাল লাগবে। এবং আপনি যখন বুঝতে পারছেন যে একটি বিশেষ গোষ্ঠী তার প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, অন্যদেরকে ভয় দেখাচ্ছে, দেখুন, যে কোনো রাজনীতি বাজারে থাকতে পারে, সেটি তার কাজ, সে প্রচার করবে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে, আমার জীবন নিরাপত্তাহীন করে সেই রাজনীতি করতে পারে না। আশা ভাই, আমার মানে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, একেবারে হাইপোথেটিক্যাল, মানে আমার স্বপ্নেও আসেন এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি এরকম ঘটে যে নির্বাচনটা হলো না যথাসময়ে, বা আপনি বলছিলেন দুর্বল সরকার, সেই সরকারের কোনো ক্ষতি হয়ে গেল, ধরেন সরকারটা বদলে গেল কোনো কারণে, সেই ক্ষেত্রে আসলে কি ঘটতে পারে? আমি নির্বাচনের পক্ষের মানুষ। আমি চাই, আমিও হ্যাঁ, আমরা সবাই এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নেই, আমি এটা কিন্তু হতেই হবে। জানেন, এই সরকার যখন প্রথম আসে তখন বলছিলাম যে যেহেতু তার কোনো সময়সীমা নাই, সরকারটি যেন ভালো কাজ করতে সময় পায়। কিন্তু পরবর্তীতে দেখলাম সরকারটি অথর্ব, সরকারটি জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, সরকার চাপের মুখে নতি স্বীকার করছে, অথবা সরকার দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তখন মনে হয়েছে যে একটি নির্বাচিত সরকার, সেটি যদি খারাপও হয়, আমাদের মনোপুত সরকার নাও হয়, তাও হ্যাঁ, জনগণ পছন্দ করবে, সে যদি খারাপ পছন্দ করবে, দায়টা জনগণ। তার অ্যাটলিস্ট একটা স্ট্রং ম্যান্ডেট থাকবে, সে দেশ শাসনের জন্য মনোনীত কিংবা উপযুক্ত। কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন ইজ আ মাস্ট। না হলে যেটা হবে, দেশটা আরও অরাজকতার ভেতরে পড়বে। দেখুন, আমি অনেক ব্যক্তিবর্গকে চিনি যারা এই দেশের অনির্বাচিত সরকারকে কন্টিনিউ করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন, কেউ কেউ ইউটিউবার, কেউ কেউ সোশ্যাল উদ্যোগও আছে নানাভাবে, দেখা যায় ভীষণভাবে। এবং ইন্ডিভিজুয়ালের সাথে গোষ্ঠীর সম্পর্ক আছে, গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের সম্পর্ক আছে, তার সাথে প্রশাসনের সম্পর্ক আছে। তারা অনির্বাচিত পরিবেশকে বেছে নিয়েছেন তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য, যেটি এই সরকার সাংঘাতিকভাবে খুলে দিয়েছে তাদের দরজা। এটি বাংলাদেশের জন্য ভালো না, এটি জবাবদিহিতার জন্য ভালো না, এবং এটি গণতান্ত্রিক রূপান্তরের জন্য ভয়ঙ্কর। কাজেই এই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, বাংলাদেশ অনিশ্চয়তার ভেতরে পড়তে যাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত হবে, এবং সবচেয়ে বেশি হবে আমাদের জননিরাপত্তার হানি। আপনার আর আমার জীবন, কতদিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনযাপন করতে পারবো, এই অনিশ্চয়তায় বাংলাদেশ পড়বে। না, এরকম একেবারেই চাই না, মানে আমি কল্পনায়ও আনা যাবে না। এটা নির্বাচনটা হতে হবে, মানে এটাই একেবারে কাম্যই একটা জিনিস যে নির্বাচনটা হবে, এবং সবচেয়ে উপযুক্ত যারা, যদিও সবাই বলছে তারেক রহমান জিতে প্রধানমন্ত্রী হয়ে আসবেন, সেটা তারেক রহমান হন অথবা যিনি হন নির্বাচিত, সেটাই নিশ্চয়ই বাংলাদেশ স্বাগতম করবে আর কি। আমার সেটাই বিশ্বাস। আশা করি আজকে এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমাদের কথা চলুকের আজকের পর্ব আজ এ পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।